এসে পড়েছেন? বসুন বসুন। আপনি একা? আর একজন এলেন না কেন? একা এলে খেতে দেবেন না? ওমা, সে কি কথা! নিশ্চয়ই দেব। আপনি বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, তবে 2 প্লেট আনবেন। হ্যাঁ, আপনার আর ওই ড্রাইভার, মানে ওই ওই কাকার, তাই তো? হুম, আমার আর আপনার। হ্যাঁ, একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? বসন্তে মনটা প্রেম প্রেম করছে কি? ভালোবাসার মাসে ভালোবাসার গল্প শোনাতে ভালোবাসার মরশুম কিন্তু আবার হাজির। আজকের গল্প রাগে অনুরাগে। শোনো, ভালোবাসা প্রেম এসব তো থাকবেই। আচ্ছা, তার সঙ্গে যদি একটু মুখরোচক খাবার দাবার হয়, মন্দ হয় না বলো? ঠিক তেমনই একদম টক ঝাল মিষ্টি একটা প্রেমের গল্প, রাগে অনুরাগে। গল্পের লেখিকা অন্তরা নিজেই, আর গল্প পাঠ আজকে অন্তরা নিজেই করেছে। সঙ্গে অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, তার সঙ্গে জিনিয়া, শুক্লা, অংশুমান, সৌরভ এবং আমি তোমাদের বন্ধু প্রীতম। তাহলে চলো আর দেরি না করে চটপট শুরু করা যাক গল্প। স্যার, বলছিলাম ওই বেহালার নন্দবাবু বারবার ফোন করছেন ফ্র্যাঞ্চাইজের জন্য। আপনি যদি একটু গ্রিন সিগন্যাল দেন তাহলে ওনাকে মিটিংয়ে ডাকি একদিন। বার কতক ঢোক গিলে আমতা আমতা করে কথাগুলো বলেই ফেলল সঞ্জীব সরকার। বয়স আনুমানিক 26-27। একেবারে নতুন জয়নিং। এর আগে কোথাও কাজের এক্সপিরিয়েন্স তেমন একটা নেই। অ্যাকাউন্টেন্সি অনার্স, কিন্তু এই কোয়ালিফিকেশনে ও যে চাকরিটা পাবে একেবারেই ভাবেনি। কিন্তু হঠাৎ করেই পেপারে অ্যাড দেখে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েই গেল শেষমেশ। তবে সমস্যা হলো পোস্ট নিয়ে। ভেবেছিল অ্যাকাউন্টসের কাজ অফিসে বসেই করতে হবে, কিন্তু না, কাজটা পেল পিএর, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। তাও আবার খোদ কোম্পানির এমডির। নতুন এমপ্লয়। জয়নিংয়ের পরেই অফিসের কলিগরা ভয় দেখাতে শুরু করলো। এমডি যদি একবার রেগে যায় তাহলে চাকরি তো যাবেই, সঙ্গে ভবিষ্যতে চাকরি পাওয়া নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে। এদিকে জয়নিংয়ের মাত্র 7 দিনের মধ্যেই স্যারের সঙ্গে যেতে হয়েছিল একটা সাইট ভিজিট করতে। কাজকর্ম ভালো করে বুঝে ওঠার আগেই এরকম একটা পরিস্থিতি তৈরি হবে একেবারেই ভাবেনি। তাই আজ সকাল থেকে শুধু যে ভয় ভয় আছে তাই নয়, টেনশনে পেটে দানা পানিও কিছু পড়েনি। গাড়ির ব্যাক সিটে কোলে ল্যাপটপটা নিয়ে অফিসিয়াল বেশ কিছু মেইল চেক করছিল অগ্নিবাণ। স্যার। সঞ্জীবের প্রশ্নটা কানে আসতেই একটু বাঁকা হাসি হাসল। তা কতদিন হলো জয়নিং? ঘেমে নে একেবারে একসা হয়ে উঠল। কি বলবে কিছু বুঝতেই পারল না। কোনো রিপ্লাই না পেয়ে আরো একবার বলে উঠল অগ্নি। কি হলো, উত্তর দিলে না? কতদিন হলো জয়নিং? ঘাবড়ে গেল সঞ্জীব। না মানে স্যার, এই তো 7 দিন। 7 দিন? তার মানে 7 into 7, মোট 49 আওয়ার্স। আর আজকেরটাও যদি ধরি তাহলে ওই আরো 5, টোটাল 54। আচ্ছা সঞ্জীব, এই 54 ঘন্টা মানে কত মিনিট? মানে স্যার, মানে ওই 54। তা তুমি তো
অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছো নাকি? তাতেও এত সময় লাগছে? বলো বলো, 54 আওয়ার্স মানে কত মিনিট? 3240 মিনিটস। Am I right? হ্যাঁ মানে ইয়েস স্যার। তো এই পুরো সময়টা কি তুমি শুধু অফিসে ঘুরে বেরিয়েছো আর ক্যান্টিনের ব্রেড পকোড়া আর চা খেয়েছো নাকি? না তো স্যার, আমি তো। তাহলে তো তোমার খুব ভালো করেই জানা উচিত সঞ্জীব, অন্নপূর্ণা ডিপার্টমেন্টাল স্টোর কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে ফ্র্যাঞ্চাইজি দেয় না। আর কোম্পানির ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ব্যাপারে কিছু পলিসিও আছে। যেমন ধরো কোথায় বা কাকে ফ্র্যাঞ্চাইজি দেবে সেটা আমাদের টিম সার্ভে করে তারপর ডিসাইড করে। সরি স্যার, আমি ঠিক। তুমি ঠিক খেয়াল করনি তাই তো? বেহালার নন্দবাবুর কলটা বারবার আসছিল স্যারের অফিসিয়াল নাম্বারটায়। তাই সঞ্জীব ভেবেছিল স্যারের হয়তো পরিচিত কেউ, তাই জন্য আগ বাড়িয়ে কথাগুলো বলে ফেলেছে সঞ্জীব। কোম্পানির পলিসি ও ভালো করেই পড়েছে, কিন্তু তাও কেন যে ভুলটা করলো, আফসোসে মাথাটা নিচু হয়ে গেল ওর। এক কাজ করো সঞ্জীব। চশমাটা একটু ঠিক করে নিয়ে কথাগুলো বলে উঠল অগ্নি। কোম্পানির পলিসি ওইগুলো সব ভালো করে মুখস্থ করো। 1 সপ্তাহ না না, তোমাকে আমি 15 ডেজ 15 দিন সময় দিচ্ছি। এর মধ্যে মুখস্থ করে মিস্টার গুপ্তর কাছে একটা ভাইভা এক্সাম দিয়ে দাও। পাস করলে তারপর না হয়। এবার কান্না পেয়ে গেল সঞ্জীবের। চাকরিটা পাওয়ার পর ভেবেছিল পরিবারের অবস্থাটা বোধহয় একটু ঠিক হবে, বাবার পেসমেকারটা হয়তো এবার বসাতে পারবে। কিন্তু সামান্য ভুলেই হয়তো সব আশার অবসান ঘটবে। আর কোনোদিন হবে না স্যার। ইটস ওকে, ফার্স্ট টাইম, তার জন্য ক্ষমা করে দিলাম। কিন্তু ফার্দার এই ধরনের বোকা বোকা কোয়েশ্চেন করে প্লিজ আমার টাইম ওয়েস্ট করো না। বাই দ্য ওয়ে, সকাল থেকে কিছু খেয়েছো? হঠাৎ করে এই শেষ লাইনটা শুনে ঘুরে একবার স্যারের দিকে তাকালো ও। কি হলো, চুপ করে আছো? উত্তরটা দাও। খিদে পায়নি স্যার, সকালে বেরোনোর সময় খেয়েছিলাম। ওয়েল লিসেন, ওই অকারণ মিথ্যে কথা না আমি পছন্দ করি না সঞ্জীব। তবে তোমার খিদে না পেলেও আমার আর রহিমের দুজনেরই কিন্তু পেটের ছুঁচোয় ডন দিচ্ছে। খেয়াল করেছে সঞ্জীব, অগ্নিবাণ মানুষটা খুবই অদ্ভুত। সারাদিন কাজেই ডুবে থাকে, হয় ল্যাপটপ না হলে ফাইলের বাইরে কারোর সঙ্গে কোনোদিন গল্প করতে দেখেনি। অথচ অফিসের কোথায় কি হচ্ছে সব কিছু নখদর্পণে। লিফটম্যানের মেয়ের বিয়ে থেকে শুরু করে দারোয়ানের অসুস্থতা, কোনোটাই চোখ এড়িয়ে যায় না ওনার। সকাল থেকে ও যে একবারও কিছু খায়নি লক্ষ্য করেছেন স্যার, আর তাই হয়তো এই প্রশ্ন। কি বলবে ভেবে পেল না সঞ্জীব, তাড়াতাড়ি করে বলল, ওকে স্যার, আমরা তো এখন দিল্লি রোডেই রয়েছি, কাছেই গোল্ডেন স্পুন রেস্তোরাঁ রয়েছে, ওখানেই না হয় লাঞ্চটা সেরে নেবেন। না, গোল্ডেন স্পুন নয়, আর একটু ওই এগোলে মানকুণ্ডু পড়ছে না? দিল্লি রোডের উপরে সম্ভবত গর্জির মোড়, ওটাকে গর্জির মোড়ই বলে তো? হ্যাঁ, ওই গর্জির মোড়ের বাঁদিকে একটা পাইস হোটেল ছিল, নামটা না 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 নামটা তো মনে করতে পারছি না। অ্যাকচুয়ালি বাবার সঙ্গে অনেকটা ছোটোবেলায় এসেছিলাম, জানি না এখন আছে কি না, একটু খেয়াল রেখো তো। নামটা শেট মনে পড়ছে না। যাকে নামটা মনে নেই, তবে গর্জির মোড়েই আছে হোটেলটা। ঘাড় নেড়ে গাড়ির গতিবেগটা একটু বাড়িয়ে দিল রহিম কাকা। ছোটবাবুর খিদে পেয়েছে বলে কথা। এদিকে সঞ্জীব ততক্ষণে মোবাইলটা বের করে
এই রাস্তার আশেপাশে মোটামুটি কি কি হোটেল রয়েছে দেখতে শুরু করে দিয়েছে। পাবে না সঞ্জীব, পাবে না, এসব ম্যাপে ট্যাপে পাবে না। সত্যি ভগবান চোখ দিয়েছেন বটে। পিছনে বসে বসে সামনে মোবাইলে কি হচ্ছে সেটাও দেখতে পেয়ে গেছেন। না, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। চটপট ফোনটা পকেটে নিয়ে রাস্তার বাঁ দিকটা নজর রাখতে শুরু করলো সঞ্জীব। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর ছোট্ট একটা সাইনবোর্ডে গর্জির মোড় লেখাটা দেখেই গাড়িটা একটু স্লো করে দিল রহিম কাকা। ছোট্ট একটা হোটেল চোখে পড়ল বটে মোড়টায়। ভিড়ভাট্টা তেমন নেই, অবস্থা তো বেশ জরাজীর্ণ। দেখেই মনে হচ্ছে কোনো রকমে টিকে আছে প্রাণটা। ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা। স্যার দেখুন তো এই হোটেলটা কি? জানলার কাঁচটা নামিয়ে বাঁদিকে তাকালো অগ্নিবাণ, আর দেখা মাত্রই ফিরে গেল ছোটবেলায়। বাবার হাত ধরে প্রায় আসতো এই হোটেলটায়। চন্দননগরে থাকতো ওরা তখন। বাবার মুদিখানা অন্নপূর্ণা ভাণ্ডার তখন বেশ রমরম করে চলতো। আশেপাশের বাড়িতে, হোটেলে মাসকাবারি মাল পৌঁছতো ওদের দোকান থেকেই। বেশ কয়েকটা ট্রলি দাঁড়িয়ে থাকতো দোকানের বাইরে। ফর্দ মিলিয়ে মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের কর্মচারীরা পিচবোটের বাক্স করে জিনিসপত্র তুলে দিত ট্রলিতে। ছুটির দিন বাবার সঙ্গে দোকানে গিয়ে সব কিছুই লক্ষ্য করত অগ্নিবাণ। বড় ভালো লাগতো ছোট্ট অগ্নির। বাবার পাশে বসে এক মনে লক্ষ্য করত কত অবলীলায় বড় বড় অঙ্ক কষে হিসেব মিলিয়ে দিত বাবা। নিজের বাবাকে সুপার হিরো মনে হতো অগ্নির। তবে মাসের প্রথম রবিবার অগ্নির কাছেও ছিল একটা বিশেষ দিন, কারণ ওই দিনটাতে বাবার সঙ্গে মালপত্র নিয়ে ফর্দ মিলিয়ে মিলিয়ে জিনিস গোছাতো অগ্নি নিজে। তারপর রমেন কাকুর পাইস হোটেলে যেত অগ্নিবাণ। উমাপতি অর্থাৎ অগ্নিবাণের বাবা এবং রমেন কাকু ছিল এক্কেবারে ছোটবেলার বন্ধু। রমেন কাকুর পাইস হোটেল সিদ্ধেশ্বরী তখন এলাকায় বেশ প্রসিদ্ধ। সারা মাস সুযোগ না পেলেও এই দিনটায় বাবা তার বন্ধুর সঙ্গে যেত একটু গল্প করতে। অগ্নিবাণ তো সঙ্গে যাবে, কারণ ওই হোটেলে গেলেই রমেন কাকু বাটি করে ছানার কালিয়া এনে দিত। সেটা ভীষণ পছন্দ ছিল ছোট্ট অগ্নির। তাড়িয়ে তাড়িয়ে সেই খাবারটা উপভোগ করত ও। আজ এক দেখাতে হোটেলটা চিনতে পারল, কিন্তু সেদিনের সেই ঝকঝকে ব্যাপারটা একেবারেই নেই। সাইনবোর্ডটাও ধুলো আর ঝুলে ভরে গেছে। হোটেলের অবস্থা দেখে নাক সেঁটকালো সঞ্জীব। তারপরও বলল, স্যার এইখানে খাবেন? মানে জায়গাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বলেই মনে হচ্ছে। হোটেলের দিকে তাকিয়ে নিজের ছোটবেলায় হারিয়ে গিয়েছিল অগ্নিবাণ। সঞ্জীবের কথায় হঠাৎ বাস্তবে ফিরে এলো ও। যা জানো না সেটা নিয়ে কথা বলো না, চটপট নামো গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে চশমাটা একটু ঠিক করে নিল অগ্নি। তারপর ডান হাতে করে চুলটা একটু ম্যানেজ করে নিয়েই এগিয়ে গেল হোটেলের দিকে। প্রথমেই পরিচয় দেবে না, দেখাই যাক রমেন কাকু অগ্নিবাণকে চিনতে পারে কিনা। এক্সকিউজ মি, কেউ আছেন? নিজেই হাঁক পারল অগ্নি, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। সঞ্জীব তখন বলে উঠল, স্যার কেউ নেই, মানে হোটেল মনে হয় বন্ধ আছে। ভ্রুটা কুঁচকে গেল অগ্নির। হ্যাঁ, তা প্রায় 15 বছর তো হয়েই গেছে। বন্ধ হয়ে গেল হোটেলটা? না, মনে তো হচ্ছে না। সঞ্জীবকে হাত দিয়ে চুপ করিয়ে নিজেই হোটেলের ভেতরে ঢুকে পড়ল ও। তারপর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে ও বলে উঠল, হ্যালো,
কেউ আছেন? দোকানের ডান পাশ থেকে উত্তর এলো, বলুন কি চাই? সঞ্জীব উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু ওকে থামিয়ে দিয়ে অগ্নিবাণ বলে উঠল, ওয়েট, আমি কথা বলছি। দুপুরের খাবার কিছু পাওয়া যাবে? মানে ভাত, ডাল? ওদিক থেকে কোনো উত্তর এলো না। তবে কিছুক্ষণের মধ্যেই রোগা ছিপছিপে শ্যামবর্ণা বছর 22-23-এর একটা মেয়ে তার কালো ওড়নাটায় হাত মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। বলুন কি চাই? ভালো করে লক্ষ্য করলো অগ্নি। মেয়েটার পরনের সালোয়ার কামিজটা বেশ রংচটা, আর মেজাজটাও বেশ তিরিক্ষি। কি হলো, হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছেন কেন? কি চাই সেটা বলুন না। দুপুর সব জুটেছে কোথা থেকে? বলছিলাম দুপুরের খাবার, মানে লাঞ্চ আইটেম, ভাত, ডাল, তরকারি এসব। না না, ভাত ফাত পাওয়া যাবে না। চাইলে ডিম পাউরুটি, মাখন পাউরুটি, ম্যাগি এইসব করে দিতে পারি। আর হ্যাঁ, দুধ চা হবে না কিন্তু, লিকার চা। না না, আমরা আসলে লাঞ্চ করতাম, তাই। কি হলো রে শ্যামা, কে এসেছে? দোকানের ভিতর থেকে আরো একটি মেয়ের গলা শুনতে পেল অগ্নি। এই দেখ না, দুটো লোক ভাত খেতে চাইছে। একটা পাউরুটি দিয়ে বিদায় কর। উফ, এই ভিখিরিদের অত্যাচারে দোকানটা তুলে দিতে হবে মনে হচ্ছে। এই রে, ভাত চাইছে শুনেই ওদের ভিখিরি মনে করেছে মেয়েটা। হাসি পেয়ে গেল অগ্নির, কিন্তু কিছুই বলল না, বরং দোকানের পাশে রাখা সরু বেঞ্চটায় আরাম করে বসলো। সঞ্জীবের অবশ্য বেশ গায়ে লাগলো, সাহস তো কম নয়। এত বড় একজন ব্যবসায়ী, তাকে কিনা ভিখিরি। কি কি বলছেন কি উনি? আপনারা জানেন উনি কে? না জেনে শুনে যাকে তাকে যা খুশি বলে দিচ্ছেন। উফ, দিদি কি দেখে বলেছে নাকি? আমি বললাম ভাত চাইছে, দিদি ভেবেছে ভিখিরি। আর আমাদের এখানে যেমন কুকুর তেমন ভিখিরি, চারিদিকে সব গিজগিজ গিজগিজ করছে। সঞ্জীবকে উত্তরটা দিয়েই চিৎকার করে উঠল শ্যামা। না রে না দিদি, দুজন খদ্দের এসছে, বলছে ভাত খাবে। কিছুক্ষণ চতুর্দিক নিস্তব্ধ। তারপর বেশ দ্রুত গতিতেই দোকানের ভিতর থেকে একটি মেয়ে বেরিয়ে এলো বাইরে। এই মেয়েটির রংটা উজ্জ্বল শ্যামবর্ণা, বয়স খুব বেশি হলে 24। মুখের আদল বেশ লম্বাটে, টানা টানা চোখ, তবে পোশাক পরিচ্ছদ বেশ মলিন, রং চটা না হলেও বেশ পুরনো। কি কি করিস বলতো শ্যামা, যাকে তাকে যা খুশি তাই বলে দিচ্ছিস। বলবি তো খদ্দের। আমি ভাবলেন ভিখিরি, তাই তো? আশ্চর্য, ঠিক করে না শুনে আপনি জানেন উনি কে? সঞ্জীব। গম্ভীর গলায় সঞ্জীবকে থামিয়ে দিল অগ্নি। এতক্ষণে বেঞ্চে বসে থাকা মানুষটিকে লক্ষ্য করল মেয়েটি। সাদা শার্ট, গ্রে কালারের প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো, ফর্সা উজ্জ্বল গায়ের রং, চোখে রিমলেস গোল্ডেন চশমা, হাতে স্মার্ট ওয়াচ। তবে সব থেকে অস্বস্তিকর লোকটার চোখ দুটো, ভীষণ তীক্ষ্ণ আর স্থির চাউনি, যেন এক দেখাতেই উল্টো দিকের মানুষটার মন পড়ে ফেলতে পারবে। কিছু মনে করবেন না, আসলে আমি না ভিতর থেকে ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারিনি বললেই তো হবে না ম্যাডাম, আপনি একদম বিষয়টা ঠিক। কি হলো সঞ্জীব? আমি চুপ করতে বললাম তো। গলার শব্দটায় এবার একটু কেঁপে উঠল মেয়েটা। ভয় পেয়েছে ও। বুঝতে পেরেই দ্রুত উঠে দাঁড়ালো অগ্নি। তারপর এগিয়ে এসে বলল, ইটস ওকে, আপনি তো ইচ্ছে করে করেননি। চোখ তুলে তাকালো মেয়েটি, আর তখনই লক্ষ্য করলো অগ্নি। শ্যামবর্ণা মেয়েটার কোঁকড়ানো চুলগুলো মুখের চারপাশে ছড়িয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করেই মায়ের বলা সেই কথাটা মনে পড়ে গেল অগ্নির। নাক ডুবু ডুবু, চোখটি ভাসা, সেই মেয়েটি দেখতে খাসা, সত্যি খাসা। সবকিছু মিলিয়ে হয়তো খুব সাধারণ, তবুও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মেয়েটা।
তবে চোখ যেখানে আটকে গেল অগ্নির, সেটা হলো মেয়েটার ঠোঁটের ঠিক উপরের বাম পাশের ছোট্ট একটা তিলে। স্যারকে এইভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক হলো সঞ্জীব। তাড়াতাড়ি বলে উঠল, স্যার চলুন, এখানে তো কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, আমরা তাহলে একটু এগিয়ে। উইল ইউ প্লিজ কিপ ইয়োর মাউথ শাট সঞ্জীব? সরি স্যার। নমস্কার, আমি অগ্নিবান চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে থাকি। এখানে একটা কাজে এসেছিলাম। দুপুর হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। আশেপাশে কোনো হোটেল দেখলাম না, তাই আপনাদের হোটেলে। নমস্কার, আমি প্রকৃতি। আসলে আমাদের হোটেলে দুপুরে কিছু রান্না হয় না, ওই সকালের যে জলখাবারের টুকটাক। আপনারা যদি টোস্ট বা ম্যাগি কিছু এইসব খান তাহলে আমি বানিয়ে দিতে পারি। দুপুরবেলা না, দুপুরবেলা ঠিক ওসব খেতে ইচ্ছে করছিল না। একান্তই যদি না পাওয়া যায়, উই উইল ম্যানেজ। মায়া হলো প্রকৃতির, এই ওর এক সমস্যা। কারো দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারে না। একই দুপুরবেলা কেউ ভাত চাইছে, কি করে তাকে ফিরিয়ে দেবে ও? দ্রুত ও বলে উঠল, একজনের মতো ভাত দিতে পারি, তবে সঙ্গে তরকারি তেমন কিছু নেই। ওই একটু মুসুরির ডাল আর আলু চোখা, চাইলে ডিম ভেজে দিতে পারি। বাহ, এ তো অমৃত। আরে এতেই হবে, আপনি বরং ওটাই আমাকে দিয়ে দিন। সঞ্জীব, তোমার ম্যাগি বা ডিম টোস্ট হলে চলবে তো? হ্যাঁ স্যার, ম্যাগি ঠিক আছে। ওকে, তাহলে প্রকৃতি ম্যাডাম, আপনি আমার জন্য ভাত, আর এই সঞ্জীবের জন্য এক প্লেট ম্যাগি আর রহিম টোস্ট চলবে তো তোমার? ওকে, টোস্ট চটপট বানিয়ে ফেলুন প্লিজ। উল্টো দিকের মানুষটাকে খুশি হতে দেখেই মনটা আনন্দে ভরে উঠল প্রকৃতির। চটপট বলে উঠল, আপনি মানে আপনারা বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। শ্যামা চল, ভিতরে চল। কিন্তু ভাত? কি হলো, ভিতরে চল বললাম। দ্রুত পায়ে শ্যামাকে নিয়ে দোকানের ভিতরে ঢুকে গেল প্রকৃতি। ওরা চলে যেতেই বেঞ্চে বসে পড়ল অগ্নি। তারপর সঞ্জীবের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। সঞ্জীবের অস্থিরতাটা লক্ষ্য করছিল অগ্নি। হয়তো একটু অপরিষ্কার জায়গাটা, তাই বসতে ইতস্তত করছে সঞ্জীব। এক্সট্রিমলি সরি সঞ্জীব, তোমার জন্য 5 স্টার হোটেল, এসি এসবের ব্যবস্থা আপাতত করতে পারছি না। যদি খুব অসুবিধে না হয় এই বেঞ্চেই বসতে পারো। বিশ্বাস করো, আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু দারিদ্র সীমার নিচে। এই ধুলো মাটিতেই তাদের ছেলেমেয়েরা বড় হয়। তোমার আমার মতো হাইজিন মেনটেন করে চলে না বলেই হয়তো তাদের ইমিউনিটি পাওয়ার তোমার আমার থেকে অনেক বেশি। সো ডোন্ট ওয়ারি। আরও একবার অবাক হলো সঞ্জীব। এত বড় বিজনেসম্যান, তাও কোনো হেজিটেশন নেই। এরকম একটা খোলা অপরিষ্কার জায়গায় নির্দ্বিধায় জমিয়ে বসে পড়ল। এবার একটু লজ্জায় পড়ে গেল ও। মনে মনে ভাবল, যতদিন না স্যার চাইবেন এই চাকরিটা ও ছাড়বে না। মানুষটার কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। কি বললি বলতো দিদি? বড় মুখ করে বলে তো এলি ভাত খেতে দিবি, তা কোথা থেকে দিবি শুনি? কেন, আমার তো এখনো খাওয়াই হয়নি। ভাত ডাল আলু চোখা সবই তো রয়ে গেছে। বাহ, তার মানে তুই আজকে উপোস করবি? কেন উপোস করব কেন? জল মুড়ি চিনি খেয়ে নেব। সারাদিন এত খাটিস তুই, রাতের বেলাও মুড়ি খেয়ে থাকিস, এখন দুপুরেও জল মুড়ি? এরকম করলে তো অসুখ করবে তোর। ইস, আমিও তো ভাতটা খেয়ে ফেললাম তোর বকুনির চোটে, না হলে আমারটাই তো ছিল। চুপ কর, বেশি বকবক করিস না তো। চটপট স্টোভটা জ্বালা। উফ দিদি, তোর এই দয়ার শরীর, এবার না কোনোদিন হোটেলটাই উঠে যায়। হোটেল যাতে থাকে সেই ব্যবস্থাই তো করার চেষ্টা করছি। বাবা বলতো খদ্দের ভগবান, দুপুরবেলা এসেছে ফিরিয়ে দেব। দুটো তো ভাত, একদিন না খেলে আমার কিচ্ছু হবে না।
এরকম না খেয়ে কত দিন রাত কাটিয়েছি। দিদির কথাগুলো শুনেই চোখে জল চলে এলো শ্যামার। দত্তবাড়ির ছোট মেয়ে ছোট থেকে কোনো দিন কষ্ট সহ্য করেনি, অথচ যে বয়সটায় মেয়েটার একটু আনন্দে থাকার কথা, সেই বয়সেই একা হাজার সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছে মেয়েটা। দেনার দায়ে বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছে। দোকানের পিছনের ছোট্ট একটা ঘরে একাই দিন কাটায় প্রকৃতি। মা সিদ্ধেশ্বরীর কাছে সব সময় প্রার্থনা করে শ্যামা, মেয়েটা সুখ না পাক, অন্তত বাকি জীবনটা শান্তিতে কাটাক। আর শ্যামার আর কি, দুঃখ কষ্ট সহ্য করতে করতে ওর তো এসব অভ্যেস হয়ে গেছে। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? হলো তোর ডিম টোস্ট? ভাবনায় হারিয়ে গিয়েছিল শ্যামা। চোখ দুটো জলে ভরে উঠেছিল। তাড়াতাড়ি চোখের জলটা মুছে ফেলল, তারপর বলল, এই তো দিদি, হয়ে গেছে। তোর খাবারগুলো গরম করা হলো? তাহলে দে, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। মন যে কোথায় থাকে তোর! কখন খাবার আমি বেড়ে দিয়েছি। তুই ডিমটা ভাজ, আমি ততক্ষণ বাকি খাবারগুলো ওদের দিয়ে আসি। দ্রুত পায়ে খাবারগুলো নিয়ে বাইরে বেরিয়ে এলো প্রকৃতি। চোখের সামনে গরম গরম ভাত, ডাল আর আলু চোখা দেখেই জিভে জল চলে এলো অগ্নির। অনেকদিন এইরকম সিম্পল খাবার খাওয়া হয় না। চটপট হাত ধুয়ে খেতে শুরু করলো ও। তা সঞ্জীব, বলছি ম্যাগি কেমন লাগছে? সঞ্জীবের হাসি মুখটা দেখেই বুঝতে পারল অগ্নি, নিশ্চয়ই ছেলেটার খুব ভালো লাগছে। ডাল আর আলুর চোখাটা দুর্দান্ত। তুমি মিস করলে। উফ, অনবদ্য হয়েছে খাবারটা, কি বলবো। দুরু দুরু বুকে ওদের কথোপকথন শুনছিল প্রকৃতি। খাবারটা ভালো লেগেছে শুনেই হালকা হাসি ছড়িয়ে পড়ল ওর ঠোঁটে। ওদেরকে এইভাবে খেতে দেখেই অবাক হয়ে গেল শ্যামা। একটু এগিয়ে এসে প্রকৃতির কানে কানে ও বলল, বাবা, কিরম গাঁও গাঁও করে খাচ্ছে দেখ। হ্যাঁ রে, এরা কি খেতে পায় না নাকি? চোখ গরম করে ওর দিকে তাকালো প্রকৃতি। শ্যামা বুঝতে পারল একটু বেশি হয়ে যাচ্ছে। চটপট মুখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়ালো। ওদের কথা বলতে দেখেই আর চোখে ওদের দিকে তাকালো অগ্নি। তারপর বলে উঠল, প্রকৃতি, আপনি মুসুর ডালটায় 5 ফোড়ন দিয়েছেন তাই না? আর এই আলু চোখাটায় কি স্পেশাল কোনো মশলা রয়েছে? না মানে একটু অন্যরকম লাগছে আর কি। না না, আসলে রসুন শুকনো লঙ্কা ভেজে আলুটা মেখেছি, সঙ্গে একটা ভাজা মশলাও রয়েছে। ওই মশলাটা আসলে আমার বাবার রেসিপি। ওই ম্যাগিতেও না আমি ওই মশলাটা ব্যবহার করি। ও আচ্ছা, সিক্রেট মশলা। সেই জন্যই। তবে বলতেই হচ্ছে, আপনি কিন্তু ভীষণ ভালো রান্না করেন। তা আজকে কি সব খাবার দাবার শেষ হয়ে গেছে? না মানে শুধু ডাল ভাত, মানে কোনো তরিতরকারি কি একেবারেই বেঁচে নেই? এতক্ষণ চিন্তা হচ্ছিল খাবারটা ভালো লাগবে কিনা। এবার চিন্তা হচ্ছে যদি আরেকটু ভাত বা ডাল চায় তাহলে কি দেবে প্রকৃতি? আর তো কিছুই নেই প্রায়। কি হলো, উত্তর দিলেন না? দুপুরবেলা আমাদের রান্না হয় না, শুধু ব্রেকফাস্ট। পিছন থেকে বলে উঠল শ্যামা। অবাক হলো অগ্নি। এত সুন্দর হাতের রান্না, তাও শুধু ব্রেকফাস্ট? কিন্তু কেন? শুধু জলখাবার কেন? মানে দুপুরের রান্না করেন না কেন? কেউ খেতে আসে না তাই। আপনাদের খাওয়া কি হলো? তাহলে বিলটা দেবো। উফ, চুপ কর না শ্যামা, ওনাদের খাওয়া শেষ হোক, আগে তোর টাকার চিন্তা। কি করব দিদি, আমি তো আর তোমার মতন এত ভালো মানুষ নই। এই তো পরশুদিন সবাই গুছিয়ে খেয়ে গেল আর পয়সাই দিল না। আর পাওনাদার বলে তুমি কিচ্ছু বললে না। মাথাটা গরম হয়ে গেল সঞ্জীবের। কি ভাবে এরা?
ওরা কি চিটিংবাজ নাকি? খাবার খেয়ে চলে যাবে, টাকা দেবে না? সঞ্জীব কিছু বলতে যাবে বুঝতে পেরেই বলে উঠল অগ্নি। এই তো আমাদের হয়ে গেছে, আপনি বরং বিলটা নিয়ে আসুন। খারাপ লাগলো প্রকৃতির। তাড়াতাড়ি ও বলল, না না তাড়া নেই, আপনারা খেয়ে নিন না। ওই শ্যামার কথায় কান দেবেন না, ও একটু ওই রকমই। ওর জন্মের পরপর না মা ওর মুখে মধু দিতে ভুলে গেছে, তাই জন্যই সবসময় তেতো তেতো কথা বলে। বাবা, আপনি তো ভালো রসিকতা করতে পারেন দেখছি। হেসে মাথাটা নিচু করে নিল প্রকৃতি। সত্যি মানুষকে খাইয়ে কতটা পরিতৃপ্তি হয় আজ ভালোই বুঝতে পারছে। বাবা থাকতে অভুক্ত কেউ এই হোটেল থেকে ফিরে যায়নি, এখনো তাই সব সময় চেষ্টা করে প্রকৃতি। কিন্তু দুপুরের রান্নার যা খরচপাতি তা কুলিয়ে ওঠা ওর একার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া এই হোটেলের ভরসায় শ্যামারও তো বসে থাকলে হবে না। একটা বাড়িতে রান্নার কাজ করে ও, মায়ের ওষুধপত্রের দায়িত্বও ওর। প্রকৃতির আর কি, একা মানুষ চলে যায় কোনো রকমে। বিল হাতে চলে এলো শ্যামা, তারপর বলতে শুরু করলো, এই নিন বিল। ম্যাগি 25 টাকা, ডিম পাউরুটি 25 টাকা, আর ভাত। না না শ্যামা, ভাতের দামটা ধরিস না, ওটা আপনাদের দিতে হবে না। ও মা, ফ্রি? এরকম হলেই হলো আর কি। হোটেলে তো এমনি লালবাতি জ্বললো বলে, তার উপর আবার ফ্রিতে ভাত খাওয়াচ্ছে। হ্যাঁ অফকোর্স, তাই তো। এটা কিন্তু ঠিক নয় প্রকৃতি। আমি ভাত খেলাম আর আপনি দাম নেবেন না, তা তো হয় না। আসলে ওটা হোটেলের রান্না নয়, আপনি ভাত খাবেন বললেন তাই। আর তাই দিদি না খেয়ে থালা শুদ্ধ আপনাকে ধরে দিল। অনেকক্ষণ ধরে এই কথাটা বলার জন্য পেটটা কেমন যেন করছিল শ্যামার। এবার সুযোগ পেয়েই বলে ফেলেছে। খানিকটা স্বস্তি বোধ হলো হয়তো। কি হচ্ছেটা কি শ্যামা? খালি বক 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 বক, কাজ নেই তোর? যা বাসনগুলো মাছ তো, যা। তাই তো, সত্যি কথা বললেই শ্যামা খারাপ। মুখ ঘুরিয়ে দোকানের ভিতরে চলে গেল শ্যামা। ওহ সরি, ওটা ওটা আপনার খাবার ছিল। আপনি না খেয়ে আমাকে। প্লিজ প্লিজ, আপনি ওর কথায় কান দেবেন না। আমার খাওয়া হয়ে গেছে, ওটা এক্সট্রা ছিল। আপনি মিথ্যে কথা বলছেন। না না না, আপনি ঠিক করলেন না। দুপুরে নিজে না খেয়ে। আমার কাছে অতিথি নারায়ণ অগ্নিবাবু। এই পাইস হোটেল আজকের নয়। হ্যাঁ মানছি এখন সেই পরিস্থিতি নেই, কিন্তু এখান থেকে অভুক্ত কেউ কোনোদিন ফিরে যায়নি। জানি প্রকৃতি, খুব ভালো করেই জানি। রমেন কাকু সত্যিই খুব ভালো মানুষ। চমকে উঠল প্রকৃতি। আপনি আমার বাবাকে? আজ অনেকটা দেরি হয়ে গেল, একটু কাজ আছে। আমি বরং আজ আসি। এদিকে একটা সাইট ভিজিটে এসেছি। আবার সামনের সপ্তাহে, মানে মঙ্গলবার আসতে হবে। সেদিন কিন্তু আবার আপনার দোকানে খাবো আর জমিয়ে গল্প করব। আজ আর দেরি করলে হবে না। সঞ্জীব, পেমেন্টটা একটু করে দাও। আসি কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু বললেন না তো আমার বাবাকে। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম প্রকৃতি। আপনার ভাগের খাবারটা যখন ভাগ বসিয়েছি তখন সবটাই জানাবো আপনাকে, তবে অন্য কোনো দিন। আজ আর একদম সময় নেই। রহিম কাকা, গাড়ি বের করো। ইশারা করতেই চটপট রহিম কাকা ড্রাইভিং সিটে বসে পড়লেন। এক ছুটে গাড়িতে উঠে পড়ল অগ্নিবাণ। 100 টাকার নোটটা প্রকৃতির হাতে ধরিয়ে দিয়েই ছুট লাগালো সঞ্জীব। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল প্রকৃতি। হঠাৎ গাড়ি স্টার্ট হতেই খেয়াল হলো ওর, চেঁচিয়ে উঠল, খুচরোটা নিয়ে যান। ওদিক থেকে উত্তর এলো, পরের সপ্তাহে। বাই, ভালো থাকবেন।
গাড়িটা এগিয়ে যেতেই টাকাটা মাথায় ছোঁয়ালো প্রকৃতি। ভাগ্যিস অগ্নিবাণ এসেছিল, তাই তো আজ বউনিটা হলো। আজকে আর উত্তরপাড়ার ফ্ল্যাটে ফিরে যেতে ইচ্ছা করলো না অগ্নিবাণের। অনেকদিন শ্রীরামপুরের বাড়িতে যাওয়া হয় না। দাদা বৌদি নিশ্চয়ই খুব রাগ করে আছে। আজ বরং সারপ্রাইজটা দেওয়া যাক। রহিম কাকাকে সেই বলেই গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিল অগ্নিবাণ। অনেকদিন বাদে মনটা বেশ ভালো লাগছে। কাজের চাপে বড্ড মাথাটা ভার হয়ে থাকে। আজ লাঞ্চটা বেশ মনের মতো হয়েছে, তাই হয়তো মনটা বেশ ফুরফুরে। অগ্নিবাণকে নামিয়ে রহিম কাকা গাড়ি নিয়ে ফিরে গেল উত্তরপাড়া। বাবা, কি ব্যাপার? কোন দিকে সূর্য উঠেছে শুনি? দরজাটা খুলে অগ্নিবাণকে দেখেই কথাগুলো বলে উঠল সম্পূর্ণা। কেন, পূর্ব দিকে উঠেছে আর এতক্ষণে পশ্চিম দিকে অস্তও চলে গেছে? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আজ হঠাৎ বাড়িতে পথ ভুলে নাকি? উফ বৌদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেরা করবে নাকি? সরো, ভিতরে যাব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়। ভিতরে গিয়েই সোফাতে গা এলিয়ে দিল অগ্নিবাণ। ওই দেখেছো দেখেছো, বাইরের জামা কাপড়ে টেবিলে পা তুলে বসলেন বাবু। এই অগ্নি, যা চটপট চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়, আমি চা করছি, পরে আরাম করে বসবি তখন। উফ, দাঁড়াও তো, একটু বসতে দাও আগে। উফ, সারাদিন যা কাজের চাপ গেছে না, মাথাটা ভীষণ ধরে রয়েছে। ও বৌদি, মাথাটায় এরকম করে হবে? দাঁড়াও, একটা কাজ করো, একটু কড়া করে একটু কফি করে দাও না প্লিজ। হ্যাঁ রে বাবা, দিচ্ছি, আগে চেঞ্জটা তো করে আয়। হ্যাঁ, যাচ্ছি। কথাগুলো বলেই দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল অগ্নি। তারপর হঠাৎ কি মনে পড়তে বৌদির দিকে তাকিয়ে বলল, এই বিগ ব্রাদার কই? দেখতে পাচ্ছি না তো তাকে। তিনি আর কি করে জানবেন বলো? তার আদরের বাঁদর ছোট ভাই আজ আসবেন, তাহলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরতেন না হয়। ও হ্যাঁ, তাই তো, আজ তো দাদার অফিস। উফ, এই দাদাটা না কি যে ওই সরকারি চাকরিতে আছে বুঝি না বাবা। আমার এত বড় বিজনেস, এদিকটা দেখলে তো হয়, আমি তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। ভুলেও ও কথা বলো না ভাই, তুমি তো জানোই তোমার দাদা তোমার এই ব্যবসা বাণিজ্যকে একেবারেই সাপোর্ট করেন না। কিন্তু কেন, এটাই তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না বৌদি। আচ্ছা, তুমি তো জানো, বলো বৌদি, আমাদের তো একটা সময় বিজনেসই ছিল, দ্য গ্রেট অন্নপূর্ণা ভান্ডার। বাবার স্বপ্ন ছিল দোকানটা যেন আরো বড় হয়, তাই তো আমি দায়িত্ব নিয়ে বাবার স্বপ্ন পূরণ করেছি। কিন্তু দাদা আমাকে কেন সাপোর্ট করলো না বলো তো বৌদি? আমি কি কিছু ভুল করেছি বলো, তুমি বলো। একদমই ভুল করনি ভাই, আসলে তোমার দাদা তোমার অসুস্থ বাবার স্ট্রাগলটা তো দেখেছে না। সেই সময়ে যখন একটু একটু করে মুদিখানা দোকানগুলো ডিপার্টমেন্টাল স্টোরের চাপে বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কি কষ্ট করেই দোকান চালিয়েছেন উনি। অনিশ্চিত হয়ে পড়েছিল তোমার আর তোমার দাদার ভবিষ্যৎ। সেই সময় কিন্তু তোমার দাদার এই সরকারি চাকরিটাই তোমার পড়াশোনা শেষ করতে সাহায্য করেছিল ভাই। আহা, আমি তো অস্বীকার করছি না বৌদি। হ্যাঁ, দাদা সেই সময় না থাকলে আমার পড়াশোনা শেষ হতো না, MBA-টা কমপ্লিট করতে পারতাম না। কিন্তু তারপর চোখের সামনে কি করে দেখতাম যে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে? দেখতে পারতাম, তুমি বলো। তোমার দাদা চেয়েছিল তুমি বিদেশে যাও, আরো হায়ার স্টাডি করো, কোনো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি চাকরি করো, সিকিউর হোক তোমার লাইফ। তোমার গুরুজন হিসাবে ওর চিন্তা ভাবনাটাকে আমি কখনোই ইগনোর করতে পারি না ভাই। তবে হ্যাঁ, তোমার দিক থেকে তুমিও তো ভুল নও। কিন্তু বৌদি, শোনো ভাই, এই যুক্তি তর্কের তো শেষ নেই,
তাই আপাতত তুমি ফ্রেশ হয়ে তারপর তোমার দাদা এলে মুখোমুখি না হয় আবার আলোচনা করে নিও। তোমাদের তো আবার ঝগড়া না করলে দুজনের ভাত হজম হয় না। হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল অগ্নিবাণ। এই বাড়িতে ইদানিং খুব কম আসা হয়। কাজের সুবিধের জন্য উত্তরপাড়াতেই থাকে, ওখানেই অফিসটাও। বিজনেসটাকে মফস্বলের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে চায় ও। যে সমস্ত মুদিখানার দোকানগুলো ক্রেতার অভাবে বন্ধ হতে বসেছে, সেগুলোর পাশে গিয়ে দাঁড়ায় ওর অন্নপূর্ণা সোসাইটি। ফ্র্যাঞ্চাইজি দেয়। আজ প্রায় 10টা ব্রাঞ্চ রয়েছে ওদের। এর মধ্যে 5টা ওদের নিজেদের আর 5টা ফ্র্যাঞ্চাইজি। কাজের প্রেশার দিন দিন বেড়েই চলেছে ওর। কিন্তু না, থেমে গেলে তো চলবে না, আরও অনেকটা পথ হাঁটা বাকি। বাবার অন্নপূর্ণা ভাণ্ডারের নাম মফস্বল ছাড়িয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চায় ও। মন থেকে চায় যাতে আর একটাও মুদিখানার দোকান বন্ধ না হয়ে যায়। অফিস থেকে ফিরে ভাইকে দেখে ভীষণ খুশি ওর চিসমান। বয়সে প্রায় 10 বছরের ছোট ভাইটাকে বড্ড মিস করে সে। তাই আজ তাকে কাছে পেয়ে নিউজ চ্যানেলটা পর্যন্ত অন করতে ভুলে গেছে। হ্যাঁ রে দাদা, তোর সেই রমেন কাকুকে মনে আছে? রমেন কাকু? হ্যাঁ, তোর মনে নেই সেই চন্দননগরে যখন থাকতাম ওদের সেই একটা পাইস হোটেল ছিল, মানে আছে এখনো, আমাদের দোকান থেকে মালপত্র যেত। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। রমেন কাকুর 2 মেয়ে ছিল, প্রতীতি আর প্রকৃতি। বড়টা তো বোধহয় আমার সঙ্গেই পড়তো। হ্যাঁ হ্যাঁ, ওই কাকু। জানিস, আজ কাকুর হোটেলে গিয়েছিলাম, কি অবস্থা, একেবারেই চলে না। হ্যাঁ, শুনেছিলাম একবার। আমাদের ওই বিকাশবাবু, উনি তো চন্দননগরেই থাকেন, উনি বলেছিলেন কি একটা ঝামেলা হয়েছিল ওদের হোটেলে। রমেনবাবু নাকি অনেক ধার করে ফেলেছিলেন। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও না তাই মনে হলো। কাকুকেও তো দেখতে পেলাম না। জানিস, মোস্ট প্রবাবলি দোকানে আর বসে না। হতেই পারে। তা তোর হঠাৎ আজ রমেন কাকুর কথা মনে পড়লো কেন? আরে এমনি ওদিক দিয়ে যাচ্ছিলাম তাই। ওদের হোটেলটার নাম মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি যেন নাম ছিল, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, সিদ্ধেশ্বরী পাইস হোটেল। এই সম্পূর্ণা পাইস হোটেল মানে জানো তুমি? রাতে রান্নার জোগাড় করছিল সম্পূর্ণা। অর্চির কথা শুনেই ওদের কাছে এসে সোফায় বসলো ও। হ্যাঁ, ওই তো ছোট ছোট খাবার হোটেলগুলো। হ্যাঁ সে তো জানি, কিন্তু এই পাইস হোটেল কথাটার উৎপত্তি কোথা থেকে বা কিভাবে সেটা তুমি জানো? না, অত শত আমি জানি না বাপু। ওয়েট ওয়েট ওয়েট, আমি বলছি বৌদি, আমি বলছি। দেখো, মনে করা হয় এক সময়, মানে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় খাবার পাওয়া যেত 4 আনা বা 1 পাইস মুদ্রার পরিবর্তে, আর সেখান থেকেই পাইস। আবার কেউ কেউ অবশ্য এটা একটু অন্যভাবে ব্যাখ্যা করেন। মানে ধরো, তারা বলেন এই সমস্ত হোটেলগুলোতে প্রতিটা আইটেমের দাম আলাদা আলাদা করে গণনা করা হতো, লেবু নুন সব কিছুই বাদ যেত না আর কি। আই মিন, ব্যাপারটা দাঁড়ালো পিস বাই পিস। মানে ওখান থেকে ওই শব্দের অপভ্রংশ না কি যেন বলে, সেখান থেকে পাইস, ওই সেই সূত্রে পাইস হোটেল। একদম ঠিক, ফুল মার্কস। হ্যাঁ সত্যি, তোরা দাদা আর ভাই কত কিছু জানিস বল। তবু কোনো অহংকার নেই বলো বৌদি? কথাটা বলেই ধপ করে বৌদির কোলে মাথা রেখে সোফাতেই শুয়ে পড়ল অগ্নি। উফ, মাথাটা দাও না, ওই তখন বললাম একটু করে দাও না বৌদি, ধপ ধপ করছে একেবারে। এই বাঁদর ছেলে, অমনি আমার বউয়ের কোলে শুয়ে পড়লি না? ওঠ ওঠ বলছি। সত্যি এই দাদাটা না যত দিন যাচ্ছে একেবারে হিংসুটে হয়ে যাচ্ছে। বেশ করেছি শুয়েছি। তুই জানিস না বৌদি আমার মা, মানে মায়ের কোলে ছেলে শোবে না তো কে শোবে? হ্যাঁ ঠিকই তো,
অগ্নি তো আমার ছেলেরই মতো। উফ, দরদ দেখলে বাঁচি না। অনেক হয়েছে আদিক্ষেতা, চটপট রাতের রান্নাটা সেরে ফেলো দেখি। গরম গরম মাংসের ঝোল আর ভাত, উফ, জমে যাবে। এই না না, ভাত নয়, দুবেলা ভাত খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তুই যে বললি আজকে খুব কাজের চাপ, সারাদিন খুব ব্যস্ত, তাহলে ভাত খেলি কোথায়? সে খেলাম একটা জায়গায়, উফ, যা স্বাদ না বৌদি, মুখে লেগে আছে একেবারে। কিছুতেই ঘুম আসছে না প্রকৃতির। মনটা বড্ড অশান্ত হয়ে আছে। এপাশ ওপাশ করতে করতে বিরক্ত হয়ে উঠল ও। ঘুম আসবে না বুঝতে পেরেই ধীর পায়ে উঠে জানলার পাশটায় গিয়ে বসল। জানলাটা খুলে দিতেই পূর্ণিমার চাঁদের আলোটা ছুঁয়ে গেল প্রকৃতিকে। অন্যান্য সময় এই চাঁদের আলোর সুশীতল স্পর্শে মনটা একেবারে জুড়িয়ে যায় ওর, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। এক অজানা অনুভূতি ঘিরে ধরল যেন ওকে। আজ মঙ্গলবার, সাইটে আসার প্রয়োজন খুব একটা ছিল না, কিন্তু তবুও সকাল সকাল সাইটে পৌঁছে গেছে অগ্নিবাণ। কারণ আজ সিদ্ধেশ্বরী পাইস হোটেলে যাবে, কথা দিয়েছে। এদিক ওদিক কাজ সুপারভাইজ করতে করতে বারবার ঘড়িটা দেখছে ও, কিন্তু কিছুতেই লাঞ্চ টাইমটা যেন হচ্ছে না। আজ কি ঘড়িটা একটু স্লো চলছে অন্যান্য দিনের তুলনায়, নাকি হঠাৎ করেই খিদেটা বেড়ে গেছে অগ্নির? নিজের এমন ব্যবহারে নিজেই অবাক হয়ে গেল। এত তাড়াহুড়ো কিসের জন্য? কিসের এত অপেক্ষা? পাইস হোটেলের খাবারের, নাকি প্রকৃতির সান্নিধ্যের? রোগা শ্যামলা টানা টানা চোখের অধিকারিণী কি শেষ পর্যন্ত অগ্নিবাবুর হৃদয় হরণ করল? সেটা তো সময় বলবে। নিজের মনেই হেসে উঠল অগ্নি। অস্থির মনটাকে জোর করে কাজে বসানোর চেষ্টা করল। এদিকে গোটা একটা সপ্তাহ চাতক পাখির মতো অপেক্ষা করেছে প্রকৃতি। আজ পর্যন্ত ওর রান্না খেয়ে কেউ এত সুখ্যাতি করেনি যা অগ্নি করে গেছে। অনুভূতি শূন্য মনটায় কেমন যেন খুশির দোলা লেগেছে। মানুষটা নিশ্চয়ই খেতে খুব ভালোবাসে, আর তাই নিজে হাতে তাকে খাওয়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ও। সারা সপ্তাহ খুব কষ্ট করে কম খরচে দিন কাটিয়েছে। মঙ্গলবার যাতে ভালো মন্দ কিছু রাঁধতে পারে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করল অগ্নি। তবে আজ আর সঙ্গে সঞ্জীব নেই, ওকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। ছেলেটার ধৈর্য একটু কম, প্রকৃতির সামনে যা খুশি তাই বলে দেয়। বিষয়টা একেবারে পছন্দ নয় অগ্নির। এদিকে রান্নাঘরে ঢুকেই ঘাবড়ে গেছে শ্যামা। এত সব জোগাড় কার জন্য করছে দিদি? বাবা, কার জন্য এত রাঁধছিস রে? কেন, তোর মনে নেই আজ মঙ্গলবার? অগ্নিবাবু যে বললেন। হায় ভগবান, সেই কবে বলে গেছে, আর আজও তুই বিশ্বাস করে বসে আছিস? ওরে দিদি রে, এই বেঈমান পৃথিবীতে কেউ কারোর কথা রাখে না। করেছ কি? উচ্ছে পোস্ত ভাজা, কাঁচকলার বড়া, মুসুরির ডাল, ইঁচড়ের তরকারি, এখন আবার মান বাটা, টমেটোর চাটনিও আছে, সঙ্গে পাঁপড় ভাজা। এ তো একবারে যজ্ঞী বাড়ির আয়োজন। তা তেনারা যদি এখন না আসেন তাহলে কি করবে এত রান্না? বলেছেন যখন নিশ্চয়ই আসবেন। তা এলেই ভালো। শ্যামার কথা শেষ হতে না হতেই বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। ওই বুঝি এলো। যাও না শ্যামা, চটপট যা। ও মা, আমি কি করে যাব? বান্না মারতে মারতে আমি উঠবো কি করে? ও তাই তো, আচ্ছা আমি যাচ্ছি, খেয়াল রাখিস সেদিকটায় ভাজাটা না পুড়ে যায়। চটপট আঁচলে হাতটা মুছে বাইরে বেরিয়ে গেল প্রকৃতি।
আজ মায়ের আকাশি সাদা কম্বিনেশনের সুতির একটা শাড়ি পরেছে। সাধারণত শাড়ি পরে না, কিন্তু কেন জানে না আজ খুব ইচ্ছা করলো। কপালে একটা ছোট্ট কালো টিপ আর ঠোঁটে একটু লিপ বাম, ব্যাস এইটুকুই। এসে পড়েছেন, বসুন বসুন। আপনি একা, আর একজন এলেন না? এবার একটু রাগ হলো অগ্নির। এ কেমন কথা, যে এসেছে তার জন্য চিন্তা নেই। কেন, একা এলে খেতে দেবেন না? অবাক চোখে তাকালো প্রকৃতি, তারপর বলল, ওমা সে কি কথা, নিশ্চয়ই দেব। আপনি বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, তবে 2 প্লেট আনবেন। হ্যাঁ, আপনার আর ওই ড্রাইভার, মানে ওই কাকার, তাই তো? হুম, আমার আর আপনার। হ্যাঁ, সে কি করে হয়? আপনি অতিথি, আপনি খান না, আমি পরে খাবো। না, আজকে আমি কিছুতেই একা খাবো না। আপনাকে সামনে বসিয়ে দুজন মিলে খাবো। আর না হলে আজ থাক, ও পেটে খিদে নিয়েই না হয় আজ ফিরে যাই। এ বাবা, তাই আবার হয় নাকি? আমি তো আপনার জন্য এত সব কিছু ব্যবস্থা করলাম। ওই 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 তাতেই দুজনের খুব ভালো করে হয়ে যাবে। নিন নিন, তাড়াতাড়ি নিয়ে চলে আসুন তো। রান্নাঘরে এসেই ধপ করে বসে পড়ল ও। তারপর নিচু গলায় শ্যামাকে বলল, এই এই শ্যামা, ওই অগ্নিবাবু কি বলছেন দেখ। কি করি বলতো, আমার খাবার আমি এখন। সব শুনেছি, ঠিকই বলেছেন। 3টে তো বাজতে চললো, এবার তুইও খেতে বসে পড়। আমি তো খাবার বাড়ি নিয়ে যাব। তুই এক কাজ কর, 2টো থালাতেই বেড়ে দিচ্ছি, নিয়ে গিয়ে চুপটি করে খেয়ে ফেল। তাই কখনো হয়? যদি ওনার কিছু লাগে টাগে? কেন, শ্যামা কি মরে গেছে নাকি? তুই যা, আমি সব সামলে নেব। এক প্রকার ঠেলেই প্রকৃতিকে পাঠালো শ্যামা। সুন্দর করে সাজানো থালাটা অগ্নির সামনে পরিবেশন করলো প্রকৃতি। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল অগ্নির। তাড়াতাড়িও বলে উঠল, ওয়াও, এঁচোড়, এ তো আমার খুব প্রিয়। সঙ্গে আবার বড়াও রয়েছে। জানেন তো, আমি না বড়া ভাজা খেতে ভীষণ ভালোবাসি। বৌদি করে, তবে সব রকম বড়া পারে না। এটা কিসের বড়া? এত বড় মানুষটাকে ছেলে মানুষের মতো প্রশ্ন করতে দেখে হাসি পেয়ে গেল প্রকৃতির। কাঁচকলা। সে কি, খাওয়া শুরু করলাম আর আপনি আমায় কাঁচকলা দেখিয়ে দিলেন। অগ্নির রসিকতায় হেসে উঠল প্রকৃতি। আর ওর প্রাণ খোলা হাসি দেখেই মনটা ভালো হয়ে গেল অগ্নির। চারিদিকটা যেন ঝলমলে রঙিন হয়ে উঠল। মনে হলো এক নির্মল স্বচ্ছ ঝর্ণার পাশে বসে রয়েছে, আর স্নিগ্ধ একটা সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। এক দৃষ্টে ওর হাসির দিকে তাকিয়ে রইল অগ্নি। বুকের ভিতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। এবার অস্ফুটে ও বলে বসল, বিউটিফুল। কি কি বললে? তাড়াতাড়ি নিজেকে সামলে নিল অগ্নি। না না, বলছি ওই কাঁচকলার বড়াটা খুব বিউটিফুল। মানে আহা, খুব সুন্দর খেতে হয়েছে, ডিলিশিয়াস। এই এত ভালো রান্না, আচ্ছা শিখলেন কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই রমেন কাকুর কাছ থেকে। আচ্ছা, রমেন কাকুকে তো দেখতে পাই না, কাকু কি হোটেলে আর আসেন না? সবে ডাল দিয়ে ভাতটা মেখে মুখে তুলেছিল প্রকৃতি। অগ্নির কথাগুলো শুনেই হাতটা আপনা থেকেই নেমে গেল ওর, আর চোখ দুটো জলে ভরে উঠল। কি হলো? আমি কি কিছু ভুল বললাম? না না, আপনার কোনো দোষ নেই। আসলে বাবার নেই। ও, রমেন কাকু, তা কি হয়েছিল কাকুর? সে এক বিরাট ইতিহাস। কিন্তু আপনি তো বললেন না, আমার বাবাকে কি করে আপনি চিনলেন?
উমাপতি চট্টোপাধ্যায়। নামটা শুনেছেন কি? আপনাদের এই হোটেলে একটা সময় আমার বাবা মুদিখানার জিনিস সাপ্লাই করতেন, আর আমি বাবার সঙ্গে প্রায় প্রত্যেক মাসে ওই রবিবার করে এখানে আসতাম। বাবা আর রমেন কাকু ভীষণ ভালো বন্ধু ছিল। আমি এলেই রমেন কাকু। আচ্ছা, আপনি সেই যে বাবার হাতের ছানার কালিয়া খেতে খুব ভালোবাসতেন? আপনি জানেন সে কথা? হ্যাঁ, শেষ দিকটায় বাবা যখন খুব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েছিলেন, তখন প্রায় আপনার বাবার কথা বলতেন, বারবার বলতেন, উমা যদি আমাদের এই অবস্থার কথা জানতে পারে তাহলে নিশ্চয়ই ছুটে আসতো। ঠিক বলেছেন, একবার যদি জানতাম তাহলে নিশ্চয়ই। বাদ দিন, আমার ভাগ্যে ছিল। কি হয়েছিল প্রকৃতি? না মানে, যদি কিছু মনে না করেন পুরোটা জানতে চাই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো প্রকৃতি। আপনি তো নিজের চোখেই একটা সময় দেখেছেন, একদিন এই সিদ্ধেশ্বরী পাইস হোটেল এলাকার সব থেকে বড় পাইস হোটেল ছিল। কত মানুষ খেতে আসতো। শ্যামার মাও তো এখানেই রান্নার কাজ করত। তারপর একদিন হঠাৎ করেই মা চলে গেল। মায়ের চলে যাওয়ার শোকটা বাবা নিতে পারল না। অসুস্থ হয়ে বিছানা শয্যা নিল। আমার দিদি প্রতীতি, আপনি বোধহয় চেনেন, ওর তখন সদ্য বিয়ে হয়েছে, আর আমি উচ্চ মাধ্যমিক দেব। দোকানের সম্পূর্ণ দায়িত্ব নিল আমার জামাইবাবু। অসুস্থ বাবা স্বস্তির নিঃশ্বাস নিলেন, জামাইয়ের হাতে দায়িত্ব দিলেন। তখনও আমরা বুঝতে পারিনি কত বড় ভুল হয়ে গেছে। মদ্যপ জুয়ারি ছিল আমার জামাইবাবু। কিছুদিনের মধ্যেই হোটেলের সব জমা পুঁজি শেষ করে ফেলল। প্রথমটায় ধরতে পারিনি জানেন তো, কিন্তু একটা সময় জমানো টাকা থেকে যখন টান পড়ল তখন বুঝতে পারলাম। এদিকে হোটেল থেকে আয় নেই, খরচ দিন দিন বাড়তে শুরু করলো। পাওনাদাররাও বাড়িতে আসা শুরু করলো। তখনই বুঝতে পারলো বাবা, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সব হারিয়ে তখন প্রায় সর্বশান্ত দত্ত পরিবার। তবে এখানেই শেষ নয়। ওই যে বলে, যখন খারাপ সময় আসে একা আসে না। একদিন রাতে হঠাৎ করেই চুরি হয়ে গেল হোটেলে, আর পরের দিন সকালবেলা জামাইবাবু হলো নিরুদ্দেশ। দীর্ঘ 15 দিন খোঁজাখুঁজি করার পরও যখন হদিশ পাওয়া গেল না, সবাই ধরেই নিল দোকানের সবকিছু চুরি করে জামাইবাবু পালিয়ে গেছে। বাবার শরীর তখন আরো ভেঙে গেছে। আমার দিদি স্বামীর দেওয়া এই লাঞ্ছনা সহ্য করতে পারলো না জানেন, সুইসাইড করলো। আর এই ধাক্কাটাই সহ্য করতে পারলো না বাবা। দিদি চলে যাওয়ার দিন কুড়ির মধ্যেই হার্ট অ্যাটাক হলো। বাবা চলে গেল। শুধু সর্বশান্ত হয়ে পড়ে রইলাম আমি, সম্পূর্ণ একা। তখন আমার বয়স এই ধরুন 22 বছর। সেই শুরু হলো একা লড়াই করে বেঁচে থাকা। আর আমার এই লড়াইয়ের একমাত্র সঙ্গী শ্যামা। ছোটবেলায় বাবাকে হারিয়ে মাকে নিয়ে এই দত্তবাড়ির পাশেই ছোট্ট একটা কুঁড়েতে আশ্রয় নিয়েছিল ওরা। বাবার জন্যই এই দোকানে কাজ পেয়েছিল শ্যামার মা। তারপর ওর মায়ের চোখটাও খারাপ হয়ে গেল, দৃষ্টিশক্তি একদমই চলে গেল। অসুস্থ মাকে নিয়ে শ্যামা পড়ল বিপাকে, আর এদিকে আমিও তখন একদম একা। আমি আর শ্যামা দুজনে মিলে তখন ঠিক করলাম এই হোটেলটা চালাবো। ব্যাস 2 বছর একসাথে হোটেল চালাচ্ছি।
তবে ইদানিং আর সম্ভব হচ্ছে না। পাওনাদারদের জ্বালায় অস্থির হয়ে উঠেছি দুজনে। খুব শীঘ্রই হয়তো এই হোটেলটাও বিক্রি করে দিতে হবে। সত্যি বলতে কি শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কি বলুন তো, আসলে আমি ওসব সান্ত্বনা টান্তনা দিতে পারি না। সত্যি বলতে কি যা হবার সেটা তো হয়ে গেছে। এখন ভাবতে হবে যে ওই সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আপনাকে একার জীবন একাই বাঁচতে হবে হয়তো, কিন্তু লড়াইটা তো থামালে চলবে না, তাই না? তবে হ্যাঁ, বিশ্বাস করুন, একদম খবর পাইনি। যদি খবর পেতাম একটাবার, তাহলে কি করতেন? ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় অগ্নিবাবু। যার যতটা প্রাপ্য সে সেটা পাবেই। জোর করে পরিবর্তন কি সম্ভব? সবটাই নিয়তি। আপনার এখন জানার সময়, তাই জানতে পারলেন। হ্যাঁ, সেটা 100% ট্রু। বাই দ্য ওয়ে, আপনি হোটেলটা চালাচ্ছেন না কেন? আই মিন, প্রপার ওয়েতে চালাচ্ছেন না কেন? কোথা থেকে চালাবো? একটা টাকা পয়সাও হাতে ছিল না যখন বাবা চলে গেল। তখন আমি সম্পূর্ণ একা। বাড়িটাও বিক্রি করে দিলাম, তাও সব দেনা শোধ হলো না। এই দোকানের পিছনেই যে স্টোর রুমটা, ওটাতেই থাকি। শ্যামা আছে তাই ভরসা, না হলে। ওয়েল, আমি যদি সাহায্য করি, আপনি আবার শুরু করুন। দয়া করছেন? এই আপনাদের এক সমস্যা, জানেন তো, সাহায্যকে দয়া মনে করে নেন। কেন? আমি আপনার পাশে দাঁড়াতে চাইছি, সাহায্য করতে চাইছি, সেটা আপনার অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে। কিন্তু কোন অধিকারে পাশে দাঁড়াবেন? কেন? আমি আপনার বন্ধু হতে পারি না? বন্ধুত্ব সমানে সমানে হয় অগ্নিবাবু। আপনার সম্পর্কে বিস্তারিত না জানলেও বুঝতে পারি আপনার স্ট্যাটাস আমার থেকে যথেষ্ট হাই। আপনার সঙ্গে আমার ক্লাসের কোনো মিল নেই। নিন নিন, আর কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নিন দেখি। ক্লাস? কতটা জানেন আপনি আমার সম্পর্কে? না জেনেই এতগুলো মন্তব্য করে দিলেন। আপনার জায়গাতে একদিন আমিও ছিলাম প্রকৃতি ম্যাডাম। আপনার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। ইয়েস, একটা সময় আমার বাবার তৈরি করা মুদিখানার দোকানটাও প্রায় বন্ধ হতে চলেছিল। আমি একা নিজের চেষ্টায় বাবার সেই ছোট্ট মুদিখানার দোকানটাকে আজ অন্নপূর্ণা ব্র্যান্ডে পরিণত করেছি। হ্যাঁ, দাদা পাশে ছিল, তবে আমার ব্যবসার দিকটা পুরোটাই আমাকে একা সামলাতে হয়েছিল। আমি পেরেছি, আপনি কেন পারবেন না? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রকৃতির। কি বলছে কি এই লোকটা? ও পারবে সিদ্ধেশ্বরী পাইস হোটেলকে আবার দাঁড় করাতে? আমার অত সাহস নেই। আর আপনি একজন পুরুষ মানুষ, আপনার পক্ষে বিষয়টা অনেক সহজ। বাহ, কি সুন্দর বললেন। বলুন, নারী শক্তিকে এভাবে অপমান করবেন না ম্যাডাম। মনে রাখবেন, এদেশের রাষ্ট্রপতি একজন নারী। এছাড়াও সমাজের সব ক্ষেত্রেই আজ মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর আপনাকে আমি সাহসী মনে করেছিলাম, কিন্তু আপনি তো দেখছি যথেষ্ট ভীতু। নিজের ভয়টাকে আড়াল করার জন্য ভুলভাল অজুহাত দাঁড় করাচ্ছেন, তাই তো? না, আপনি বুঝতে পারছেন না। একজন মেয়ের পক্ষে একটা হোটেল চালানো যথেষ্ট কঠিন। কিন্তু অসম্ভব তো নয়। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি আমার সঙ্গে পার্টনারশিপে কাজ করুন। আপনার পরিশ্রম, আমার টাকা,
50-50 চলবে? কি হলো? চুপ কেন? এখনো ভাবছেন দয়া? তাহলে আপনাকে বিজনেসম্যান হিসেবে কিছু কথা বলতে চাই। প্রথমত, আপনি ভালো রান্না করেন। দ্বিতীয়ত, এলাকাতে আপনাদের এই হোটেলটা যথেষ্ট পরিচিত, একটা ফেস ভ্যালু আছে। আর তৃতীয়ত, বিজনেস করার জন্য জায়গাটাও বেশ পারফেক্ট, জায়গাটার একটা পোটেনশিয়াল আছে। আমার মনে হয় এখানে ইনভেস্ট করা আমার জন্য প্রফিটেবল, আর তাই আমি ইনভেস্ট করতে চাইছি। পুরো বিষয়টা লিগালি হবে, সো ডোন্ট ওয়ারি। কিন্তু আমার দেনা? ওসব নিয়ে আপাতত ভাবার কোনো কারণ নেই, আমি শোধ করে দেব। না 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 না, এটা আবার কোনো দয়া বলে ভাববেন না। আপনি শুধু হোটেলে কনসেন্ট্রেট করুন। আমি পারবো না। অনেকক্ষণ ধৈর্য ধরে আছে অগ্নি। না শুনতে একেবারেই পছন্দ করে না ও। আর পারল না, উঠে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করল প্রকৃতিকে। পারবো না বলে কোনো কথা হয় না, বুঝলে? পারবো না, হবে না, জানি না, এই সমস্ত নেতিবাচক কথাকে আমি আই জাস্ট হেট নেগেটিভিটি। আর তাই আমি যেটা বলছি সেটাই হবে। সিদ্ধেশ্বরী পাইস হোটেল আবার শুরু হবে। এবার প্রকৃতিরও মাথাটা গরম হয়ে গেল। হ্যাঁ, মানুষটা হয়তো ওদের ভালোই চায়, কিন্তু তাই বলে এইভাবে অর্ডার করবে প্রকৃতিকে? উঠে দাঁড়িয়ে সোজাসুজি চোখ রাখলো ও অগ্নির চোখে। তারপর বলল, আপনার ইচ্ছা হলো, আপনি এসে জোর করে আমার সঙ্গে পার্টনারশিপে বিজনেস শুরু করতে চাইলেন, আর আমি রাজি হয়ে যাব? বিষয়টা এত সহজ নয়, আর আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি একা যেমন আছি, আমি ভালো আছি। প্লিজ আপনি এখান থেকে যান, আর আমায় বিরক্ত করবেন না। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো প্রকৃতি, এরকম সুযোগ কিন্তু তুমি আর পাবে না। আমার সুযোগের প্রয়োজন নেই, আপনি এখান থেকে আসতে পারেন। ধন্যবাদ। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু আমি যা চাই সেটা হাসিল করেই ছাড়ি। এইটুকু কিন্তু মনে রেখো মিস প্রকৃতি। আপনি আসতে পারেন, ধন্যবাদ। পকেট থেকে দুটো 500 টাকার নোট নিয়ে টেবিলের উপর রেখে বেরিয়ে যাচ্ছিল অগ্নিবাণ। পিছন থেকে প্রকৃতি বলে উঠল, এটা কি করলেন? খাবারের দামটা দিয়ে গেলাম, বিনা পয়সায় আমি জলও খাই না। ও, তাহলে একটু দাঁড়িয়ে যান। দ্রুত পায়ে ঘরের ভিতর ঢুকে গেল প্রকৃতি। তারপর ফিরে এসে 500 টাকা আর সেই সঙ্গে খুচরো 310 টাকা এগিয়ে দিল অগ্নির দিকে। তারপর বলল, ন্যায্য যেটা আমিও সেটাই নিই মিস্টার অগ্নি। ভিক্ষে বা দয়া আমি নিই না। খাবারের দাম 190 টাকা, বাকি টাকাটা ফেরত নিয়ে যান। টাকাটা হাতে নিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল অগ্নি। তারপর গাড়িতে উঠেই মনে মনে বলে উঠল, তুমি আমাকে চেনো না প্রকৃতি। সোজা কথায় কাজ না হলে কি করে বাঁকা পথে কাজ উদ্ধার করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। রাগে অনুরাগে এই গল্পের প্রথম পর্ব আজ এ পর্যন্তই। দেখো, গল্পের শুরুতে বলেছিলাম থাকবে একটা মিষ্টি প্রেমের গল্প, যেখানে রাগ থাকবে সঙ্গে অনুরাগ। তো আজ তোমরা দেখলে আমাদের গল্পের নায়ক এবং নায়িকার মধ্যে রাগারাগির পর্যায়। তাহলে পরের পর্বে নিশ্চয়ই ব্যাপারটা অনুরাগে পরিণত হবে। তাই পরের পর্বে ঠিক কি হয় তার জন্য তো অপেক্ষা করতে হবে নাকি? তবে খুব বেশি দিন অপেক্ষা নয়, মাত্র একটা সপ্তাহ। আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 আবার এই গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরছি আমরা। তবে যেতে যেতে যে কটা কথা প্রতিদিন বলে চলে যাই সেগুলো তো আজও বলতে হবে। তোমরা তো জানোই ভালোবাসার মরশুমের একটা ওয়েবসাইট রয়েছে www.ভালোবাসারমরশুম.com। ওই ওয়েবসাইটে সময় পেলে একবার ঘুরে এসো। আর হ্যাঁ, ভালোবাসার মরশুমের ফেসবুক পেজটা ফলো করেছো তো?
যদি না ফলো করে থাকো তাহলে ওই ওয়েবসাইট আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই গল্পের ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সম্ভব হলে ওখানে ফলো করে দিও। আর হ্যাঁ, আজকের গল্পটা ওটাতে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কেমন? আর যদি এই চ্যানেলে প্রথমবার হও তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকতে, কারণ আমরা এই চ্যানেলে প্রতি মঙ্গলবার দুপুর ঠিক 3:30 আর শুক্রবার রাত্রি 8টায় একটা করে প্রেমের গল্প নিয়ে আসি। তবে আজ কিন্তু বেশ হতাশ হলাম। গত পর্বে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের সঠিক উত্তর ছিল কম্পারেটিভ লিটারেচার বা তুলনামূলক সাহিত্য। দেখলাম কমেন্ট বক্সে একটাও সঠিক উত্তর নেই। কেন বলো তো? প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছিল নাকি তোমরা অমনোযোগী হয়ে পড়ছো? জানি জানি, আজকের গল্পটা তোমরা খুব মন দিয়ে শুনেছ, তাই চটপট করে ফেলি আজকের পর্বের প্রশ্ন। আজকের প্রশ্ন হলো, অগ্নিবাণ মানে আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার দাদার নাম কি? যদি আজকের গল্পটা তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু উত্তরটা ভীষণ সহজ। তাই আর সময়ের অপেক্ষা না করে চটপট টাইপ করে ফেলো কমেন্ট বক্সে। এই লাইভ কমেন্টে কিন্তু করে ফেলো না প্লিজ, সোজা টাইপ করে উত্তর দাও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক করছোই। আর অনেকেই আছো যাদের গল্প পছন্দ হচ্ছে না, হয়তো কমেন্ট করে জানাতে তাদের দ্বিধাবোধ হচ্ছে, তাই ডিসলাইক বাটন প্রেস করছো। ভালো করছো, কারণ ওটাও আমাদের কাছে একটা এঙ্গেজমেন্ট। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায় ভালোবাসার মরশুমের বসন্ত স্পেশাল ছোট গল্প নিয়ে। আর তারপর আবার আগামী মঙ্গলবার এই গল্পের অন্তিম তথা দ্বিতীয় পর্ব ঠিক দুপুর 3:30। ততক্ষণ সকলে ভালো থেকো, ভালোবাসার মাসে ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।